আমি আজকে আপনাদের যে ক্লাসটি নিব আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা সেমিনার ক্লাস অনার্স প্রথম বর্ষের জন্য। আচ্ছা, আমি আগে ক্লাসের লিঙ্কটা হচ্ছে আপনাদের গ্রুপগুলোতে আমি শেয়ার করি। তারপরে আমি আপনাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবো। কেমন? লেখা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন। যারা জয়েন করেছেন সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, লেখা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই কাইন্ডলি জানাবেন। একটু, হ্যাঁ, আমি লিঙ্কটা শেয়ার করতেছি। আচ্ছা, ঠিক আছে। আশা করি লেখা সাউন্ড ক্লিয়ার থাকবে। তো যারা জয়েন করেছেন সবাই দ্রুত কমেন্টস করে ফেলুন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমি অনেকগুলো পিডিএফ শেয়ার করেছি। প্রথমে আপনারা যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অনার্স প্রথম বর্ষের জন্য আপনাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস। তো সিলেবাস নিয়ে আমি পরে কথা বলবো। আমি প্রথমেই কথা বলতে চাই আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো যারা জয়েন করেছেন সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে কাইন্ডলি জানাবেন। তো আশা করি সবকিছু ঠিক থাকবে। তো দেখুন আহ, আপনাদের হচ্ছে টোটাল সাবজেক্ট কয়টা। আমি এখানে অনার্স প্রথম বর্ষ থেকে অনার্সের তো আমরা সবাই জানি যে অনার্সে হচ্ছে 4টা ইয়ার রয়েছে। অনার্স প্রথম বর্ষ, তারপরে হচ্ছে দ্বিতীয় বর্ষ রয়েছে, তারপরে হচ্ছে তৃতীয় বর্ষ রয়েছে, তারপর হচ্ছে চতুর্থ বর্ষ রয়েছে। হ্যাঁ, তো আপনারা অনেকেই অবগত রয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি বলেছে যে আপনাদেরকে ইংলিশ আর হচ্ছে আইসিটিটা বাধ্যতামূলকভাবে পড়তে হবে। একটু আমি সেটা নিয়ে কথা বলতে চাই শুরুতে। আপনাদেরকে কি বলা হয়েছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বলেছেন যে ইংলিশ এবং হচ্ছে আইসিটি সকল ডিপার্টমেন্টের সবাইকে পড়তে হবে। তো অলরেডি আমাদের ইকোনমিক্সে আপনারা যারা পড়বেন বা ইকোনমিক্সে যারা পড়তেছেন সবাই কিন্তু ইংলিশ আর আইসিটিটা অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছে। এই দুইটা সাবজেক্ট অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছে। এই যে দেখুন, 1 নম্বরে কিন্তু আমি ইংরেজি দেখিয়েছি, তারপর হচ্ছে 5 নম্বরে হচ্ছে, অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষে টোটাল 7টা সাবজেক্ট। ওকে, তো 7টা সাবজেক্টের মধ্যে আপনার হচ্ছে এই ইংরেজি এবং হচ্ছে আইসিটি কিন্তু রয়েছে। তাহলে আপনাদের কিন্তু এত মাথা ব্যথার কোনো কারণ নাই। আপনাদের কিন্তু ইংরেজি এবং আইসিটি রয়েছে অনার্স দ্বিতীয় বর্ষে। সুতরাং আপনাদের সিলেবাসে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না। পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু ইংরেজি এবং আইসিটি রয়েছে। তবে ইংরেজি এবং আইসিটি নাই কাদের? অনেকে আছেন যারা অ্যাকাউন্টিং এ পড়েন, মার্কেটিং এ পড়েন, হ্যাঁ, এরকম কিছু ডিপার্টমেন্ট রয়েছে যাদের কিনা বাধ্যতামূলকভাবে ইংরেজি আর আইসিটি পড়তে হয় না। আইসিটি পড়তে হয়, আইসিটি তাদেরও আছে কিন্তু ইংরেজিটা তাদের নাই। সুতরাং আপনাদের ইংরেজি এবং আইসিটি রয়েছে অনার্স দ্বিতীয় বর্ষে। এগুলো হচ্ছে তৃতীয় বর্ষের আপনাদের হচ্ছে 8টা সাবজেক্ট। হ্যাঁ, তৃতীয় বর্ষের সাবজেক্টগুলো হচ্ছে এরকম। আপনারা দেখতেই পাচ্ছেন। চতুর্থ বর্ষে আবার 10টা সাবজেক্ট, তার মধ্যে একটা হচ্ছে ভাইভা থাকে, টার্ম পেপার থাকে, আর এমনি মূলত 9টা সাবজেক্ট। তো আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়ে কথা না বলে আমি আপনাদের সাথে হচ্ছে অনার্স প্রথম বর্ষের যে কয়টা সাবজেক্ট রয়েছে আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন অনার্স প্রথম বর্ষে আপনাদের সাবজেক্ট কয়টা। আমি প্রথমে সাবজেক্ট নিয়ে কথা বলবো, এরপর আমি আপনাদের সিলেবাসটা নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? আর ক্লাসটা রেকর্ড থাকবে, যে কোনো সময় পরবর্তীতে আপনার ফ্রেন্ড সার্কেল যে কেউ করতে চাইলে ক্লাসটা কিন্তু করতে পারবে। ওকে, আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো দেখুন, এখানে 7টা সাবজেক্ট রয়েছে। 7টার মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 5টা সাবজেক্ট হচ্ছে সবার বাধ্যতামূলক ভাবেই পড়তে হবে। এই নিচের যে 6 এবং 7 যে দুইটা সাবজেক্ট রয়েছে, এই দুইটা সাবজেক্টের মধ্যে আপনাদের যে কোনো আপনাদের যে কোনো একটা হচ্ছে আপনাকে পড়তে হবে।
ঠিক আছে? ধরুন সমাজবিজ্ঞান সাবজেক্টটা আপনি ধরুন বগুড়ার কোনো একটা কলেজে পড়েন। আর সমাজকর্ম আপনি ধরেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েন, হ্যাঁ? তো এখন এই দেখা গেল কি যে বগুড়া সরকারি কলেজে হচ্ছে সমাজবিজ্ঞান পড়াচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হচ্ছে সমাজকর্ম পড়াচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এক একটা কলেজে এক এক রকম হয় আর কি, ঠিক আছে? সমাজবিজ্ঞান পড়লে সমাজকর্ম পড়তে হবে না, সমাজকর্ম পড়লে সমাজবিজ্ঞান পড়তে হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের মূলত তাহলে সাবজেক্ট কয়টা হলো? মূলত সাবজেক্ট হচ্ছে ৬টা। অনার্স প্রথম বর্ষে কয়টা সাবজেক্ট? ৬টা। আপনাদের টোটাল অনার্সের ৩০টার মতো সাবজেক্ট পড়তে হবে। কয়টার মতো সাবজেক্ট পড়তে হবে? ৩০টার মতো সাবজেক্ট পড়তে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। তাহলে বুঝতেই পেরেছেন ৩০টা যদি পড়তে হয় তাহলে আপনাকে হচ্ছে আপনি যত উপরের লেভেলে উপরের দিকে যাবেন তত আপনার সাবজেক্টের সংখ্যাটা কি হবে? বাড়তে থাকবে। যেমন ২য় বর্ষে হচ্ছে আপনার ৭টা সাবজেক্ট, তারপরে ৩য় বর্ষে হচ্ছে ৮টা, আর ফাইনাল ইয়ারে হচ্ছে ১০টা। ঠিক আছে? এইভাবে আপনাকে মোট ৩০টার মতো সাবজেক্টের উপরে পড়তে হবে। তো এখন আসেন আমি আপনাদের সাথে সিলেবাসটা নিয়ে কথা বলবো। আপনাদের যেই কয়টা সাবজেক্ট রয়েছে এগুলোর উপরে একটা সিলেবাস রয়েছে, হ্যাঁ? দেখুন, আমাদের অনার্স এডুকেয়ার আপনাদেরকে সেই সিলেবাসটাই দিবে, এবং আজকে আমি আপনাদের ক্লাসটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে একটা বই শেয়ার করব। আপনাদের যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস রয়েছে না, আমি একটু আপনাদেরকে দেখাই। আহ, আমি একটু দেখাচ্ছি। দেখুন, আপনাদের যে সাবজেক্টটা রয়েছে অনার্স প্রথম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস, হ্যাঁ, এটা হচ্ছে সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্টের এই সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়। আপনার অনার্স লাইফের সর্বপ্রথম পরীক্ষাটাই হবে হচ্ছে এটার উপরে আমার একটা পিডিএফ রয়েছে 236 পেজের। আপনারা সবাই দেখতে পাচ্ছেন 236 পেজের যে পিডিএফটা রয়েছে। দেখুন, আমি সবাইকে দেখাচ্ছি, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এই সম্পূর্ণ পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আমাদের অনার্স এডুকেটের পক্ষ থেকে এটার সম্পূর্ণ পিডিএফ করে সবাইকে ফ্রিতে দিব, একদম কোনো ধরনের টাকা পয়সা কিছুই লাগবে না। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যে গ্রুপের মধ্যে আমি পিডিএফটা শেয়ার করব। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে হচ্ছে আমি লিঙ্কগুলা দিয়ে দিব। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরো 2টা পিডিএফ বই দিব। সেই 2টা পিডিএফ বই হচ্ছে আমি সমাজ বিজ্ঞানের পিডিএফ বই দিব এবং সমাজকর্মের পিডিএফ বই দিব। এগুলোর বাহিরে আপনার আর কিছুই লাগবে না। ঠিক আছে? এই সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম এই 2টার উপরে আমি পিডিএফ বই দিব। পাশাপাশি আপনাদের যখন ইনকোর্স পরীক্ষা শুরু হবে, সারা বাংলাদেশে একই দিনে ইনকোর্স পরীক্ষা হয়। অনেক কথা মানে ১ ঘন্টা বলে শেষ করা যাবে না। তারপরেও আমি চেষ্টা করব যতটুকু ছোট, ছোট করে কথাবার্তাগুলো বলা যায়। যেহেতু আপনারা একদম নতুন স্টুডেন্ট, সুতরাং আপনাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে করবেন। কেমন? আচ্ছা, তো শুরু থেকে লাইভ একদম শেষ পর্যন্ত থাকুন। আমি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমি কথাবার্তা বলে শেষ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি পিডিএফ বই দিব কোনটা, কোনটা? আমি পিডিএফ বই দিব হচ্ছে আপনাদেরকে সমাজ বিজ্ঞানের দিব, সমাজকর্ম দিব, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস দিব। তার পাশাপাশি বাকি যে ৪টা সাবজেক্ট আছে সেগুলোরও পিডিএফ কপি আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আমি ইতিহাস বইয়ের যে পিডিএফটা আছে সম্পূর্ণটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এখান থেকে এই পিডিএফ থেকে আপনারা পড়বেন। কেমন? আচ্ছা, আসুন তো সিলেবাসটা নিয়ে আমি একটু কথা বলি। আমি মেইন যে ৪টা সাবজেক্ট আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। মাইক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলবো। মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে টোটাল হচ্ছে ৭টা অধ্যায় রয়েছে। সরি, ৮টা অধ্যায় রয়েছে। সেই ৮টা অধ্যায় সবাই এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে পরিচিতি, তারপরে চাহিদা যোগান, চাহিদা ও যোগান স্থিতিস্থাপকতা, উপযোগ বিশ্লেষণ, উৎপাদন তত্ত্ব, ব্যয় তত্ত্ব, পণ্য প্রতিযোগিতা, তারপর হচ্ছে মনোপলি বাজার। আচ্ছা, তারপরে আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই, যে প্রশ্ন কমনের মাত্রা। একটু সবাই একটু দেখুন। গত বছর যে পরীক্ষা হয়েছে, গত বছর যে পরীক্ষা হয়েছে অনার্স প্রথম বর্ষের, দেখুন এই যে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি কয়টা অধ্যায় আছে? এটা হচ্ছে
8টা অধ্যায় আছে, হ্যাঁ? দেখুন প্রথম, দ্বিতীয় আপনারা দেখতেই পাচ্ছেন মৌলিক ব্যষ্টিক অর্থনীতির উপরে কয়টা অধ্যায় আছে? 8টা। তো 8টা অধ্যায় থেকে দেখুন তো কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে? কমনের মাত্রা এখানে দেয়া আছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রশ্ন কমনের মাত্রা, হ্যাঁ? এই পিডিএফটা হচ্ছে প্রশ্ন কমনের মাত্রা। 2000 কত সালের? 23 সাল। 23 সাল মানে গত বছরেরটা। আপনারা কত সালের পরীক্ষার্থী? আপনারা হচ্ছেন 25 সালের পরীক্ষার্থী। 2025 সালের পরীক্ষা, অর্থাৎ আপনারা আগামী বছর পরীক্ষা দিবেন, এই বছর না কিন্তু। 2023 সাল কারা? যারা ছিল হচ্ছে 22-23 সেশন, আর 23-24 সেশন হচ্ছে 2024 সালের পরীক্ষার্থী, যাদের কিনা আগামী 24 তারিখ থেকে পরীক্ষা। তো যাই হোক, তো এখানে দেখুন তো কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আসছে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখি কমেন্টস করে জানান। আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রশ্ন আসছে চতুর্থ অধ্যায় থেকে। তো চতুর্থ অধ্যায়টা কোনটা? চতুর্থ অধ্যায়টা হচ্ছে উপযোগ বিশ্লেষণ। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আচ্ছা, এরপরে আসুন আমি সামষ্টিক নিয়ে কথা বলি, ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলি। ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে কয়টা অধ্যায় রয়েছে? 7টা অধ্যায় রয়েছে। তো এখানে সবচেয়ে বেশি প্রশ্ন প্রশ্ন সবচেয়ে বেশি 7টা অধ্যায় রয়েছে। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোন অধ্যায় থেকে? দেখুন তো, ষষ্ঠ অধ্যায় থেকে। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ষষ্ঠ অধ্যায় থেকে। হ্যাঁ? তো আপনারা সবাই আশা করি দেখতেই পাচ্ছেন। এরপরে আসুন এরপরে আসুন আমি তারপরে আহ, আমি তারপর হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স নিয়ে কথা বলি, মৌলিক গণিত নিয়ে কথা বলি। এখানে 8টা অধ্যায় রয়েছে। এখানেও কিন্তু 8টা অধ্যায় রয়েছে, এই যা সর্বশেষ 8 নম্বর অধ্যায়টা এদিকে। তো এইখান থেকে আমরা দেখি, আমি হচ্ছে মোহাম্মদ আরমান ভাইয়া, ইকোনমিক্স অনার্স মাস্টার্স করা। আমি আপনাদের হচ্ছে ওই মৌলিক গণিত যে সাবজেক্টটা রয়েছে, আমি এটা হচ্ছে আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ইনশাল্লাহ পড়িয়ে দিব। আমি আগামীকালই আপনাদের হচ্ছে ক্লাস নিব। আগামীকাল আমি আপনাদের এই গ্রুপে হচ্ছে ফ্রি ক্লাস নিব। সবাই হচ্ছে রাত 9টায় লাইভ ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আসুন আমি এখন এই যে 8টা অধ্যায় রয়েছে, এখানে যে 8টা অধ্যায় রয়েছে, 8টা অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কোন অধ্যায় থেকে আসে দেখুন। মৌলিক গণিত নিয়ে আমি একটু আপনাদের সাথে পিডিএফটা শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন না? এই যে দেখুন, এটা হচ্ছে মৌলিক গণিত। মৌলিক গণিত, হ্যাঁ? মৌলিক গণিত। মৌলিক গণিতের মধ্যে আটটা অধ্যায় রয়েছে। 8টা অধ্যায় থেকে দেখুন, প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। এখন অনেকই স্টুডেন্ট আছেন যে আমি একদম শুরু থেকে পড়তে চাই, অর্থাৎ আপনার প্রশ্নটা এরকম। আমাদের কাছে যারা অনলাইনে পড়েন বা অফলাইনে পড়েন, আমাদের অনার্স এডুকেয়ার কোচিংটা হচ্ছে ইডেন কলেজ, ঢাকা কলেজের পাশে। ইডেন কলেজ, ঢাকা কলেজ এবং হচ্ছে বদরুন্নেসা, 3টা কলেজের স্টুডেন্ট আমরা অফলাইনে পড়াই। ঠিক আছে, আমাদের 2টা ব্রাঞ্চ রয়েছে। একটা হচ্ছে ঢাকা মেডিকেলের এখানে, ঢাকা মেডিকেলের নাম সবাই হয়তো শুনেছেন। আর একটা হচ্ছে ইডেন কলেজের এইখানে। ওকে, তো 2 ব্রাঞ্চে আমাদের ক্লাসগুলো হয়। আমাদের অনেকগুলো টিচার মিলে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। আচ্ছা, এখন আসুন আমি মৌলিক গণিত নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, প্রথম অধ্যায় নিয়ে আমি কথা বলতেছিলাম। অনেকে আছেন আমাদের কাছে পড়তে এসে বলেন কি যে ভাই আমাকে একদম প্রথম অধ্যায় থেকে পড়াবেন। এখন আপনি দেখেন প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্নই হয় না, কোন প্রশ্নই হয় না। তাহলে আপনাকে কোথায় থেকে পড়াতে হবে, কিভাবে পড়ালে আপনি ভালো কিছু করবেন সেটা আমাদেরই জানা আছে, আপনাকে বলতে হবে না। আপনাকে বলতে হবে না, আমরাই বলবো যে আপনাকে কোথায় থেকে কোন অধ্যায় দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে। তো দেখুন, মৌলিক গণিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোন অধ্যায় থেকে? অষ্টম অধ্যায় থেকে। কয়টা প্রশ্ন আসছে? 6টা প্রশ্ন আসছে। তারপরে আসছে কোন অধ্যায় থেকে? সপ্তম অধ্যায় থেকে, তাই না? তাহলে এখন এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হলো, অষ্টম অধ্যায় যখন আপনি পড়তে যাবেন, অষ্টম অধ্যায়ের বেসিক অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়। অর্থাৎ আপনি যদি সপ্তম অধ্যায় না পারেন, সপ্তম অধ্যায়টা যদি আগে না পড়েন, অষ্টম অধ্যায় আপনি কিছুই বুঝবেন না। অষ্টম অধ্যায়ের অঙ্ক আপনি সমাধান করতে পারবেন না। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে তাহলে বিষয়টা হলো, অষ্টম অধ্যায় শুরু করার পূর্বে আপনাকে সপ্তম অধ্যায়টাই পড়তে হবে। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায়, তারপরে রয়েছে দ্বিতীয় অধ্যায়, তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় সিরিয়ালে, তাই না? এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তো আমি একটু অধ্যায়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। সপ্তম অধ্যায়ের একটা পিডিএফ কপি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, 77 পেজের। এই হচ্ছে সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো। হ্যাঁ, যে অধ্যায় থেকে কিনা সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটাও সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে 2টা পিডিএফ, সব অঙ্কের এখানে পিডিএফ কপি রয়েছে। এই পিডিএফ কপি বই
এই পিডিএফ কপি যদি আপনার হাতে থাকে তাহলে আপনার কিন্তু দেখবেন সব পড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা কোচিং এর লেকচার শিট গুলো এতটা সাজানো গোছানো থাকে, যে কোনো কোচিং, শুধু আমাদের কোচিং বলে কোনো কথা নয়, যে কোনো কোচিং এর লেকচার শিট গুলো কি থাকে, অনেক সাজানো গোছানো থাকে, যাতে করে একটা স্টুডেন্ট কি করতে পারে, ভালো কিছু করতে পারে। তো যাই হোক, সপ্তম অধ্যায় থেকে আপনারা দেখেছেন যে সপ্তম অধ্যায় থেকে 5টা প্রশ্ন আসে, আর অষ্টম অধ্যায় থেকে 6টা প্রশ্ন এসেছে। তো আপনাদের সময় কিন্তু এরকমই হবে, খুব একটা বেশি পরিবর্তন হবে না কিন্তু। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে সপ্তম অধ্যায় থেকে 6টা আসছে, অষ্টম অধ্যায় থেকে 5টা আসছে, এরকমও হতে পারে। ওকে, তো আমি আগামীকাল আপনাদের যে লাইভ ক্লাসটা নিব সেটা আমি সপ্তম অধ্যায়ের উপরে নিব, এবং সপ্তম অধ্যায়ের 2টা পিডিএফ কপি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম পিডিএফ কপিটা 77 পেজের, আর একটা হচ্ছে 40 পেজের। এই 2টা পিডিএফ কপি আমি আপনাদেরকে একদম ফ্রিতে বিনামূল্যে সবাইকে দিব। ওকে, ঠিক আছে? আচ্ছা। তো আগামীকাল যখন আপনারা ক্লাস করবেন, আরেকটা কথা বলি, আমি যেহেতু, দেখুন, আপনারা অনেকে আছেন, আমার খাতাটার দিকে একটু খেয়াল করবেন। আপনারা অনেকে আছেন, একটা বিষয় একটু আপনাদেরকে বলে দিই, আসলে এক ক্লাসে তো সব বলা সম্ভব না। আমি এটা বলে আজকের মতো ক্লাসটা আমি শেষ করে দিব। আগামীকাল আমি আপনাদের সাথে আরো বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? বললে 2 ঘন্টাও বলা শেষ হবে না। জানেন, একটা একটা সরকারি কলেজে কয়টা ইয়ার থাকে? অনার্সের হচ্ছে আপনার অনার্সের হচ্ছে কয়টা থাকে? 4টা ইয়ার থাকে। হ্যাঁ, অনার্সের কয়টা ইয়ার থাকে? 4টা ইয়ার থাকে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। মাস্টার্সের 2টা ইয়ার থাকে। মাস্টার্সের কয়টা থাকে? মাস্টার্সের হচ্ছে 2টা ইয়ার থাকে। ইন্টারমিডিয়েটের কয়টা ইয়ার থাকে? ইন্টারমিডিয়েটের 2টা ইয়ার থাকে। ডিগ্রি কয়টা ইয়ার থাকে? ডিগ্রির হচ্ছে 3টা ইয়ার থাকে। ডিগ্রির 3টা ইয়ার থাকে। একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, সবাই একটু বুঝবেন যে আমি এগুলা কেন বলতেছি। তারপরে ডিগ্রিতে যারা মাস্টার্স করে তাদের হচ্ছে 2টা ইয়ার থাকে, ডিগ্রি মাস্টার্স। হ্যাঁ, তো তাদের হচ্ছে 2টা ইয়ার থাকে। তাহলে টোটাল কয়টা ইয়ার হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13টা টোটাল হচ্ছে 13টা ইয়ার থাকে। 13টা ইয়ারের কি প্রতি বছর একটা হলেও পরীক্ষা হয় না? একটা হলেও কিন্তু পরীক্ষা হয়। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজগুলোতে যে পর্যাপ্ত ক্লাস যে হয় না, কেন হয় না, বা কেন টিচাররা নিতে পারেন না, কেন স্টুডেন্টকে হচ্ছে আলাদা অন্য কোথাও গিয়ে পড়তে হয়, আমি এই বিষয়টার জন্য মূলত এই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতেছি। 13টা ইয়ারের যদি 13টা ইয়ারের যদি আহ 13টা ইয়ারের যদি প্রতি বছর একবার করে পরীক্ষা হয়, তো আপনারাই বলেন, দেখবেন কলেজের যখন ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো হয় তখন কলেজের ক্লাস বন্ধ থাকে। অনার্স দ্বিতীয় বর্ষে যখন পরীক্ষা হয় তখন কলেজের ক্লাস বন্ধ থাকে। এমনিতে কিন্তু অনেক ছুটিও থাকে। রমজানের ক্লাস হয় না, পূজার ছুটি থাকে, ঈদের ছুটি, মানে অনেক ছুটি থাকে কলেজগুলোতে। তাহলে আপনি কলেজের আপনার যে কোর্স, আপনার এই কোর্সের ক্লাস আপনি কখন করবেন? এই জন্য দেখবেন টিচাররা যখন ক্লাসে ঢুকবেন, এই 2 দিনে একটা চ্যাপ্টার শেষ করায় দিচ্ছে। আপনি বুঝেন আর না বুঝেন, স্যারের মতো করে পড়ায় শেষ করে দিবে। আচ্ছা, তো আমি বলতেছিলাম 13টা ইয়ারের যদি 13টা পরীক্ষা হয় তাহলে প্রত্যেকটা পরীক্ষা মিনিমাম 1 মাস, এমনও পরীক্ষা আছে 1 মাস সময় লেগে যায়। হ্যাঁ, 1 মাস 20 দিন 25 দিনের মতো টাইম লাগে। তাহলে এই সারা বছর কি পরীক্ষায় নিবে নাকি আপনাকে পড়াবে? এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু খুব একটা বেশি ক্লাস হয় না। হ্যাঁ, তো এই জন্য আপনাকে আপনার নিজের ইচ্ছায় আপনাকে কি করতে হবে, ভালো একটা কোচিং এ আপনার স্যারের কাছে হতে পারে, অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, কোথাও না কোথাও কিন্তু আপনাকে পড়তে হবে। না পড়লে কিন্তু আপনার গাইডলাইন থাকবে না। ঠিক আছে, আমি আপনার ভালোর জন্য কথা বলতেছি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি বলতেছেন তাহলে কি আপনাদের এখানে পড়ার জন্য? একদমই না। আপনার যেখানে ভালো লাগবে সেখানে আপনি পড়বেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আহ আরো কিছু বলবো নাকি? আমার তো বলতে ইচ্ছা করতেছে অনেক কিছুই, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আপনারা পরে আবার বিরক্ত হয়ে যাবেন। তো যাই হোক, আমি আগামীকাল আপনাদের ক্লাস নিব। আর কিছু নাই বলি, আগামীকাল আপনাদের যে মৌলিক গণিত যে রয়েছে, মৌলিক গণিতের 8টা অধ্যায় রয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আমি সবগুলো অধ্যায় পড়াবো, সবগুলো অধ্যায়ের
পিডিএফ কপি দিব এবং আমি ৩ ধরনের চারটা পিডিএফ কপি দিব। প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি ৪টা করে পিডিএফ দিব, হ্যাঁ? তাহলে আগামীকাল হচ্ছে আমি আপনাদের ৭ম অধ্যায়টা পড়াবো। ৭ম অধ্যায়ের পিডিএফ কপিটা আমি আজকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এখনই আমি ক্লাসটা শেষ করার পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে আমি সবাইকে এড করে দিব। তারপরেও আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আমার নাম্বারের সাথে টেক্সট করে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। 01515608 629। ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সাথে অ্যাড হয়ে টেক্সট করে অ্যাড হয়ে যাবেন। আমি আপনাদের লিংকের মাধ্যমে অ্যাড করায় দিব। টেনশন নিয়েন না। তাহলে বলতেছিলাম আগামী ক্লাসে আমি ৭ম অধ্যায়ের উপরে ক্লাস নিব। আর সেমিনার ক্লাসটা রেকর্ড থাকবে। যত খুশি আপনার ফ্রেন্ড সার্কেল কাউকে যদি দেখাতে চান দেখাতে পারবেন। আমি আগামীকাল আরো কথা বলবো, যেমন আমি আরো অনেক কিছু বলি নাই। আমি আপনাদের সিলেবাস নিয়েও তেমন একটা কথা বলতে পারি নাই। শুধু আমি বলবো না, আমাদের আরো টিচাররা আছেন। পরিসংখ্যান টিচার কথা বলবেন, বেসিক সামষ্টিকের টিচার কথা বলবেন, হিস্ট্রি টিচার কথা বলবেন। তারপরে আপনাদের ইনকোর্স নিয়ে আমি কথা বলবো। তারপরে আপনাদের টেস্ট পরীক্ষা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এরপরে আমি একটা প্রশ্ন, বিগত সালের একটা প্রশ্ন দেখাবো। যেমন আমি এখানে মৌলিক গণিতের, হ্যাঁ, মৌলিক গণিতের বিগত সালের কোনো প্রশ্ন আমি এখানে শেয়ার করেছি কিনা, না শেয়ার করি নাই। আমি আগামী ক্লাসে সেটাও শেয়ার করব, সেটা নিয়ে কথা বলবো। তারপরে কথা বলবো হচ্ছে আহ, একটা একটা সাবজেক্টের উপর, হ্যাঁ, মানে লেখকগুলো নিয়ে আমি কথা বলতে পারি নাই। যেমন এই কোথায় যেন আমার লেখকগুলো লেখকগুলো নিয়ে আমি কথা বলতে পারি নাই আপনাদের সাথে। এই যে দেখুন, এই যে বুক লিস্ট, হ্যাঁ, কোন রাইটার ভালো হবে তা নিয়ে আমি কথা বলতে পারি নাই। তো আপাতত এত তাড়াহুড়া করার দরকার নাই, অনেক সময় আছে। চিন্তা ভাবনা করে বই কিনবেন। সারা বাংলাদেশের একই সিলেবাস, আপনি পঞ্চগড়ে পড়েন অথবা আপনি কক্সবাজারে পড়েন, সবার কিন্তু একই সিলেবাস। ফাইনাল পরীক্ষা কিন্তু সবার এক সিলেবাসে হবে। সুতরাং সুতরাং একটু টাইম নেন, শুরু তো হলো মাত্র, সময় নেন। হ্যাঁ, আপাতত পিডিএফ কপি যেগুলো সংগ্রহ করা যায় সেগুলো পিডিএফ আকারে পড়তে থাকুন। আর আমি আরেকটা বই দিব আপনাদেরকে, ইন্ডিয়ান রাইটার একজন লেখক রয়েছেন, স্যার জয়দেব সরখেল। হ্যাঁ, ওই স্যারের বইটা দিব বেসিকটা ক্লিয়ার করার জন্য। আর আরেকটা লাস্ট কথা বলে দিই, আপনাদের যাদের ইন্টারমিডিয়েটে ইকোনমিক্স ছিল না, আপনারা অবশ্যই আগামীকালই আপনারা হচ্ছে অর্থনীতি প্রথম পত্র রঞ্জিত কুমার নাথ, হ্যাঁ, রঞ্জিত কুমার নাথ নামে যে স্যার রয়েছেন, স্যারের বইটা সংগ্রহ করবেন। কার বইটার কথা বললাম? রঞ্জিত কুমার রঞ্জিত কুমার নাথ। ঠিক আছে? নটরডেম কলেজের টিচার। এই স্যারের বইটা পিডিএফ কপি আমার কাছে 5টা অধ্যায়ের পিডিএফ কপি আছে স্যারের বইয়ের। প্রয়োজনে আপনাদের যদি মনে হয় সেটা আমি আমার কাছ থেকে নিতে পারবেন, আমি দিয়ে দিব। তো ওই বইটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করুন। তো আজকের মতো এখানেই থাকুক। আগামী ক্লাসে আমি আপনাদের সাথে আরো বিস্তারিত কথা বলবো এবং আমি ক্লাস নিব, হ্যাঁ, ক্লাসও নিব আবার সেমিনার ক্লাসও নিব, দুইটাই করতে পারি। 2 ঘন্টা প্রয়োজনে আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমি শুধু একা বলবো না, আমাদের আরো টিচার আছেন, সবাই মিলে আপনাদের সাথে কথা বলবেন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।